একজন বৃদ্ধ মহিলা সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তার ব্রেস্ট ক্যান্সারের জন্য তার কিছুদিনের ভিতরেই তার মৃত্যু হয়ে যাবে, এটা সে জানে। তো এমন সময়ে সে তার ছেলেমেয়েদেরকে কাছে ডেকে এমন একটা গোপন তথ্য তার ছেলেমেয়েদের সাথে শেয়ার করে, যেটা শুনে তার ছেলেমেয়েরা তার মায়ের মৃত্যুর দুঃখ ভুলে গিয়ে তারা সেই গোপন তথ্যের জন্য সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমন কি গোপন তথ্য সে তার ছেলেমেয়েদের সাথে শেয়ার করেছিল, সেটাই আজকের স্টোরিতে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ক্রাইম স্টোরি নিয়ে। আমি আপনাদের সাথে এখানে বিভিন্ন ধরনের ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করে থাকি, আর সাথে আমার খুবই ছোট একটা অনলাইন বিজনেস আছে যেটার নাম হচ্ছে রূপমোহিনী। তো সেখানে ট্রেডিশনাল হাতের কাজের বিভিন্ন প্রোডাক্ট আমি সেল করে থাকি। আর আমি যে ট্রু ক্রাইম স্টোরিগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেটার সাথে আমার যে কোনো একটা প্রোডাক্টের সেলাই এখানে ভিডিও আকারে স্টোরির সাথে সাথে দেখানো হয়। যদি আপনাদের ট্রু ক্রাইম স্টোরি এবং সেলাই ভালো লাগে, তাহলে এটা আপনাদের জন্য একদমই পারফেক্ট একটা চ্যানেল। যদি আপনাদের হাতের কাছে সেলাই তেমন একটা পছন্দ না হয়, শুধুমাত্র ট্রু ক্রাইম স্টোরি পছন্দ হয়ে থাকে, শুধুমাত্র শুনেও স্টোরিগুলো বুঝতে পারবেন, কারণ আমি এখানে স্টোরিগুলো এমনভাবেই শেয়ার করে থাকি যে ভিডিও না দেখেও আপনাদের স্টোরি বুঝতে কোনো সমস্যা হবে না। আর আমি এখানে যে সব ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করে থাকি, সেগুলো কোনোটাই আমার মন করা না, সব কিছু ইন্টারনেট থেকে নেওয়া, কোনো কিছু আমার নিজের বানানো না। যে ক্রাইম স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটার যে পিকচারগুলো আছে সেগুলো আমি যেখানে যেখানে আমার রিলেটেবল মনে হবে সেখানে আমি দিয়ে দিব। আর যেই প্রোডাক্টটি সেলাই দেখানো হয়, সেই প্রোডাক্টের যে ফুল পিকচার কমপ্লিট হওয়ার পরে সেটাও ভিডিও শেষে দেওয়া থাকবে। ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ঘুরে আসবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের স্টোরিটা শুরু হয় 1970 সালের। 1970 সালে জেরাল্ডিন ক্যালি নামে একটা মেয়ে, সে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে ভিক্টোরিয়া নামক একটা মোটেলে ম্যানেজার হিসেবে জব করে। আর সেখানেই তার পরিচয় হয় জন ক্যালির সাথে। জন ক্যালি ওই মোটেলেই টেকনিশিয়ান হিসেবে জব করতো। তো জব করতে করতে দুজনের সাথে যখন পরিচয় হয়, আস্তে আস্তে কাজ করতে করতে দুজনকে ভালো লাগতে শুরু করে। তো একটা সময় গিয়ে হয় যে জন জেরাল্ডিনকে অনেক পছন্দ করতো, কিন্তু সে বলার সাহস পাচ্ছিল না সামনে। তো জেরাল্ডিনই নিজের থেকে জনকে প্রপোজ করে। তারপরে দুজনেই খুশি খুশি বিয়ে করে ফেলে খুব অল্প সময়ের ভিতরে। দুজনে খুব হ্যাপি কাপল ছিল। বিয়ের পরে তাদেরকে মোটেল থেকে একটা রুম দেওয়া হয়, যেহেতু তারা দুজনেই ওখানে কাজ করতো। তো তারা সেই মোটেলে থাকতে থাকে। তাদের বিয়ে পরবর্তী লাইফ খুব ভালো কাটতে থাকে। তো উইকেন্ডে দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারপরে এসে আবার নিজেদের কাজ ঠিকঠাক মতো করে। এরকমভাবেই তাদের হাসি খুশিভাবে সময় কাটতে থাকে। তো এমনভাবে সময় কাটতে কাটতে অনেকগুলো বছর কেটে যায়। তাদের দুজনের দুটো বেবি হয়, একটা ছেলে এবং একটা মেয়ে। তো বাচ্চাগুলো বড় হতে থাকে, আর তাদেরও না দিন দিন হচ্ছে দায়িত্ব যখন বাড়তে থাকে, সংসারের যখন ঝামেলা বাড়তে থাকে, সংসারের খরচ বাড়তে থাকে, তখন দুজনের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা শুরু হতে থাকে। দুজনের ভিতরে ঝগড়াঝাটি শুরু হতে থাকে। তো একে হচ্ছে গিয়ে খরচ বাড়ছে, দুজনের মোটেলের চাকরি, দুজনেই মোটেলে চাকরি করে, খুব ভালো টাকা পয়সা অনেক বেশি না দুজনের। তো এগুলো দিয়ে বাচ্চা কাচ্চাদের সব কিছু অ্যারেঞ্জ করা, দিন দিন বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে, তাদের খরচ বাড়তেছে। তো তারপর হচ্ছে কাজের থেকে এসেও বাচ্চা দায়িত্ব সামলানো, বিভিন্ন ধরনের ঝামেলা। তো দুজনের মধ্যে ঝগড়াঝাটি কন্টিনিউ বাড়তেই থাকে। এর পরবর্তী যে ভালো লাগা, সেটা আস্তে আস্তে দুজনের ভিতর থেকে কমতে থাকে। তো এরকম ঝগড়াঝাটি যখন বাড়তে থাকে, দুজনে না চেষ্টাও করে যে ঝগড়াঝাটি যাতে কম হয় দুজনের ভিতরে। তো দুজনে মাঝে মাঝে ঘুরতেও যায়। এত স্ট্রেস এগুলো কমানোর জন্য তারা চিন্তা করে যে বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটু বাইরে সময় কাটিয়ে আসলে হয়তোবা তাদের এই ঝগড়াঝাটি স্ট্রেস কমবে। তো তারা ঘুরেও আসে। দুজনের চেষ্টা ছিল যাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি কম হয়, কিন্তু যতই ঘোরাঘুরি করুক, যতই চেষ্টা করুক, দিন শেষে কিন্তু সেই ঝগড়াঝাটি সেই একই রকম থাকে। দেখা যায় দুই একদিন ঝগড়াঝাটি কম থাকে, বাইরে ঘুরে টুরে এসে দুই একদিন যেতে না যেতেই আবার তাদের মধ্যে সেরকম ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তো এমনই চলছিল। আর ওরা যখন ঝগড়া করতো তখন না ওরা হচ্ছে এটাও দেখতো না যে ওরা মোটেলে আছে, সবাই সামনে আছে, সবার সামনে ঝগড়া করতেছে, বাচ্চা কাচ্চারা সামনে আছে। ওরা বাচ্চা কাচ্চা সামনে মোটেলের যে অন্য কলিগরা আছে তাদের সামনে, সবার সামনে যখন তখন ঝগড়া করা শুরু করে দিত। তো মোটেলের অন্যান্য স্টাফরাও ওদেরকে বোঝাতো যে দেখো এরকম ঝগড়াঝাটি করা ঠিক না। আর হচ্ছে বাচ্চা কাচ্চারাও ওদের প্রতি খুব অতিষ্ঠ হয়ে যেত, কিন্তু কোনোভাবেই ওরা ওদের ঝগড়া থেকে দূরে থাকতো না। কিছু সময় থামতো, আবার সেই ঝগড়াঝাটি শুরু করে দিত। তো এরকমভাবে যখন বাচ্চা কাচ্চারা বড় হয়, তখন হচ্ছে বাচ্চা কাচ্চারা তাদের উপর খুব বিরক্ত হয়ে যায় যে তোমরা তোমাদের মতো থাকো, আমরা আর তোমাদের সাথে থাকবো না। তো ছেলে আর মেয়ে হচ্ছে যার যার মতো অন্য রিলেটিভদের বাসায় গিয়ে থাকতে থাকে, যে বাবা মাকে ছেড়ে তারা তাদের যে অন্য রিলেটিভ আছে তাদের বাসায় গিয়ে থাকতে থাকে, যে বাবা মার সাথে তারা আর থাকবে না, এরকম ঝগড়াঝাটিতে অতিষ্ঠ হয়ে। তো এরপরে এখন যখন বাচ্চা কাচ্চারা অন্য রিলেটিভদের বাসায় থাকতে চলে গেছে, তখন হচ্ছে দুজনের ঝগড়াঝাটি আরও বেশি বেড়ে গেছে। এখন তো বাচ্চা কাচ্চারাও মাঝখানে নাই যে থামানোর জন্য।
তো হচ্ছে এখন দুজন দুজনকে ব্লেম করতে থাকে যে তোমার জন্য বাচ্চা কাচ্চা চলে গেছে, এ ওকে বলতে থাকে তোমার জন্য বাচ্চা কাচ্চা চলে গেছে। দুজন দুজনকে সমানতালে ব্লেম করতে থাকে যে তোমার জন্য বাচ্চা কাচ্চারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এরকম ঝগড়াঝাটি করতে করতে এখন এমন পরিস্থিতি হয় যে দুজন দুজনের সাথে দিনের পর দিন কথা বলে না, 15 দিন 20 দিন কথা বলে না। তো আর হচ্ছে মোটেলের অন্যান্য লোকজনও না, মানে যারা ওদের সাথে কাজ করতো তারাও জানতো যে এদের ঝগড়াঝাটি এরকমই, যে সকালে ভালো তো বিকালে তুমুল ঝগড়াঝাটি করে কথাবার্তা বন্ধ করে দিচ্ছে। তো এরকমভাবে সময় যেতে যেতে চলে আসে 1991 সাল। তো 1991 সালের একদিন সকালবেলা জেরাল্ডিন যখন মোটেলে যায় তার কাজ করতে, তখন সবাই দেখে যে জেরাল্ডিন একাই আসছে, আজকে জন আসে নাই। তো সারাদিন মানে অনেকক্ষণ যখন চলে যায়, জন যখন আসে না, তখন সবাই জেরাল্ডিনকে জিজ্ঞেস করতে থাকে কী ব্যাপার, জন আসে নাই, জন কি অসুস্থ? তখন জেরাল্ডিন বলতে থাকে সবাইকে যে না, জন অসুস্থ না, জন হচ্ছে লস অ্যাঞ্জেলেসে গেছে, কারণ হচ্ছে ওর একজন ফ্রেন্ড অসুস্থ, এটা যাওয়ার সময় আমাকে বলে গেছে, ওর ফ্রেন্ড অসুস্থ, ওর ফ্রেন্ডকে দেখতে গেছে। তো তাদের মধ্যে যেহেতু ঝগড়া, তো জেরাল্ডিন বলতে থাকে আমি বেশি একটা জিজ্ঞেস করি নাই যে কোন ফ্রেন্ড কে কী, তো আমি কিছু জিজ্ঞেস করি নাই, ও চলে গেছে, বলে যাওয়ার সময় শুধু আমাকে বলে গেছে যে ওর ফ্রেন্ড অসুস্থ, ওই কারণে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে। তখন অন্যান্য মানুষজনও বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, ওদের মধ্যে তো এরকম ঝগড়াঝাটি চলতেই থাকে, এটা নর্মাল ওদের জন্য, যে ভালো করে কিছু জিজ্ঞেস না করা অথবা একজন আরেকজনকে এত ডিটেলস না বলা, এটা ওদের ভিতরে নর্মাল। তো সবাই আর বেশি একটা পাত্তা দেয় না। এই ঘটনার একদিন পরে জেরাল্ডিনও না অফিসে আসা বন্ধ করে দেয়, মানে হচ্ছে মোটেলে আসে না কাজ করতে। তো মোটেলের অন্যান্য স্টাফরা চিন্তা করতে থাকে যে ব্যাপারটা কি, জনও আসে নাই, জনও লস অ্যাঞ্জেলেসে যাওয়ার কথা বলে আসতেছে না, আবার এখনও আবার জেরাল্ডিনও আসতেছে না। তো ওদের মধ্যে যত ঝগড়াঝাটি হোক, ওরা না রেগুলার মানে মোটেলে যেত, রেগুলার নিজেদের কাজটা ঠিক মতো করতো। তো হঠাৎ করে দুজনেই উধাও। তো 2-3 দিন হচ্ছে এরকম যায়। তো 2-3 দিন যাওয়ার পরে 2-3 দিন পরে জেরাল্ডিন আবার মোটেলে যায়। তো তখন সবাই জেরাল্ডিনকে জিজ্ঞেস করতে থাকে তুমি 2-3 দিন ছিলা কই, কোনো কিছু না জানায় হঠাৎ করে উধাও হয়ে গেছো, জনেরও কোনো খোঁজ খবর নাই। তখন জেরাল্ডিন তাদেরকে যেটা বলে, যে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলো লস অ্যাঞ্জেলেসে, ওখানে গিয়ে ওর হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে জন মারা যায়। এবং এটা বলে জেরাল্ডিন অনেক কান্নাকাটি করতে থাকে, মানে ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ও খুব দুঃখী, অনেক কান্নাকাটি করছে। তো 2-3 দিন হচ্ছে জনের যে শেষকৃত্যের যে আয়োজন এটা করা হয়েছিল, এই কারণে হচ্ছে 2-3 দিন জেরাল্ডিন ছিল না, অফিসে আসতে পারে নাই। তো আর বলতে থাকে যে যতই হোক, যত ঝগড়াঝাটি হোক, সে আমার হাজব্যান্ড ছিল, এতদিনের একটা রিলেশন। তো এইসব বলে জেরাল্ডিন অনেক কান্নাকাটি করতে থাকে যে যাই হোক, যত ঝগড়াঝাটি হোক, তারপরে তো হাজব্যান্ড মানে ভালো তো বাসছিল। তো অফিসে সবাইও চিন্তা করতে থাকে যে হ্যাঁ, এটা তো সত্যি যে ওরা দুজন যত ঝগড়াঝাটি করুক কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসতো। কারণ হচ্ছে মানে দুজন দুজনের প্রতি অনেক টানও ছিল, কারণ ঝগড়াঝাটি করে ওরা কখনো মানে আর কি বেশি দিন দূরে থাকতো না। ঠিকই কথা বলতো না, 15 দিন 20 দিন এরকম, কিন্তু হচ্ছে দুজন দুজনের জন্য যে একটা কেয়ার, সেই কেয়ারটা অফিসে সবাই দেখতো যে দুজনের প্রতি দুজনের আছে, এবং দুজন দুজনের প্রতি যথেষ্ট লয়াল ছিল। যতই ঝগড়াঝাটি হোক, দুজন দিন শেষে না দুজন ঠিকই এক হয়ে যেত। তো অফিসের এটা সবাই দেখে সবারই খুব খারাপ লাগে, জনের জন্য খারাপ লাগে, জেরাল্ডিনের জন্য খারাপ লাগে। তারা সবাই জেরাল্ডিনকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতে থাকে এই দুঃখ থেকে মানে ওভারকাম করার জন্য। তারা জেরাল্ডিনের পাশে থাকে, 2টা বাচ্চা নিয়ে, এখন মানে তার হাজব্যান্ড মারা গেছে। তো সবাই যথেষ্ট মেন্টালি ফিনান্সিয়ালি ওদেরকে সাপোর্ট করতে থাকে। জন মারা যাওয়ার পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে জেরাল্ডিনও নিজেকে স্বাভাবিক করে ফেলে। জন মারা যাওয়ার যে শোক, সেটা থেকে নিজেকে সামলিয়ে নেয়। তো সময়ের সাথে সাথে সব কিছু স্বাভাবিক হয়। জেরাল্ডিনও নিজের মতো মোটেলে চাকরিটা কন্টিনিউ করতে থাকে। আরও 6-7 বছর সেই মোটেলে চাকরিটা কন্টিনিউ করে এবং 1997 সালে জেরাল্ডিন এই মোটেলে চাকরিটা ছেড়ে দেয়। তো এই চাকরিটা ছাড়ার পিছনে জেরাল্ডিনের কারণ ছিল হচ্ছে এখন তার বয়স হয়েছে, সে তার বাচ্চাদেরকে নিয়ে নিজের মানে ছেলে মেয়ের সাথে নিজের মতো করে কিছু সময় কাটাতে চায়, নিজেকে কিছু সময় দিতে চায়। এই কারণে হচ্ছে সে এই চাকরিটা ছেড়ে দিয়ে ম্যাসাচুসেটসে একটা বাড়ি কেনে এবং সেখানে যায়, সেখানে তার ছেলেমেয়েদেরকে নিয়ে সে তার বাড়িতে নিজেদের মতো করে থাকতে থাকে। আর এর মধ্যে ছেলেমেয়েরা কিন্তু জেরাল্ডিনকে কন্টিনিউ জিজ্ঞেস করতো যে বাবা সম্পর্কে ডিটেলস, যে ওর বাবা আসলে কিভাবে মারা গেছে, কি হয়েছে, ওর বাবাকে কোথায় কোন সিমেট্রিতে কবর দেওয়া হয়েছে, এত কিছু ডিটেলস যখন জিজ্ঞেস করতো, জেরাল্ডিন সবসময় না ব্যাপারটা এড়ায় যেত। মানে এড়ায় যেত এই সেন্সে যে ও অনেক কষ্ট পেত। জনের কথা মনে হলে যে জন যা নাই ওর পাশে, এটা মনে হলে ওর অনেক কষ্ট লাগতো, অনেক প্যানিক করতো, অসুস্থ হয়ে যেত। তো ছেলেমেয়েরা ওকে জিজ্ঞেস করতো আচ্ছা তুমি যখন এত ডিটেলস বলবা না, ডিটেলস বলার দরকার নেই, তুমি অ্যাটলিস্ট এটা বলো যে কোন সিমেট্রিতে বাবাকে কবর দেওয়া হয়েছে, আর আমরা অ্যাটলিস্ট সেখানে যাই, বাবার কবরটা আমরা একটু দেখে আসি, আমাদের একটু শান্তি লাগবে। তো জেরাল্ডিন বলতো হ্যাঁ নিয়ে যাব, এখন না, সঠিক সময় আসুক তখন নিয়ে যাব।
তো জেরাল্ডিন যখন অসুস্থ হয়েছে তো জনের কথা বলাতে এই জন্য না আশেপাশের কেউ মানে ছেলেমেয়েরা এই জন্য না ছেলেমেয়েরা ওকে আর কি ওভাবে কখনো প্রেশার করতো না। আর এই কারণে কিন্তু অফিসের কলিগরাও এত ডিটেলস ওকে জিজ্ঞেস করে নাই জনের মারা যাওয়া সম্পর্কে। তো এরকমভাবে সময় যেতে যেতে 1991 থেকে এখন আমরা চলে আসি 2003 সালে। 2003 সালে যখন জেরাল্ডিন জানতে পারে যে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং সে খুব বেশি দিন বাঁচবে না, তো সে অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা চলতে থাকে। তো 2003 থেকে 2004 সালে চলে আসে, 1 বছর ধরে জেরাল্ডিন অসুস্থ এবং 2004 সালে সে এমন অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে ভর্তি করা লাগে এবং হসপিটালের বেডে বসে জেরাল্ডিন যখন বুঝতে পারে যে তার আর বেশি সময় বাকি নাই, সে যখন তখন মারা যেতে পারে, সে আর কখনো সুস্থ হবে না, সে যে কোনো মুহূর্তে মারা যাবে। তো তখন সে তার ছেলেমেয়েদেরকে কাছে ডাকে এবং ডেকে ছেলেমেয়েদেরকে এমন একটা বিস্ফোরক একটা তথ্য দেয় যে ছেলেমেয়েরা পুরো আকাশ থেকে পড়ে, তারা কখনো চিন্তাই করতে পারে নাই, তাদের কল্পনার বাইরে তাদের মা যে এত বড় একটা সত্য তার ভিতরে লুকিয়ে রেখেছিল। জেরাল্ডিন তার ছেলেমেয়েদেরকে বলে যে তোমরা এতদিন ধরে জিজ্ঞেস করে আসতেছিলে যে তোমার বাবাকে তোমার বাবার মৃতদেহটা কোন সিমেট্রিতে দাফন করা হয়েছে, তোমরা সেখানে যেতে চাও। আজকে আমি মারা যাওয়ার আগে তোমাদেরকে বলে যাব যে তোমার বাবার মৃতদেহটা কোন সিমেট্রিতে রাখা হয়েছে, তোমার বাবাকে কোন সিমেট্রিতে দাফন করা হয়েছে। তো জেরাল্ডিন তখন তার ছেলেমেয়েদেরকে ম্যাসাচুসেটসের একটা কোল্ড স্টোরেজ, যেখানে জিনিসপাতি সংরক্ষণের জন্য রাখা হয় বিভিন্ন ধরনের সবজি খাবার দাবার, তো সেখানে একটা ফ্রিজের নাম্বার বলে। তো ছেলেমেয়েরাও অবাক হয়ে যায় যে একটা ফ্রিজের নাম্বার কেন বলতেছে মা, যে ফ্রিজের ভিতরে বাবার মৃতদেহ কী করতেছে। তখন জেরাল্ডিন ওই ফ্রিজের নাম্বারটা বলে সে মারা যায়। তো জেরাল্ডিন মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা তার শেষকৃত্য শেষ করে তারপরে তারা পুলিশের কাছে যায়, কারণ তারা বুঝতে পারতেছিল না যে তাদের মা কেন তাদেরকে একটা ফ্রিজারের নাম্বার দিয়ে গেছে, যেখানে একটা সিমেট্রির নাম বলার তাদের কথা ছিল, কিন্তু সেখানে তার মা তাদেরকে একটা ফ্রিজারের নাম্বার দিয়ে গেছে। তখন তারা পুলিশকে গিয়ে বলতে থাকে যে এরকম আমাদের বাবা 1991 সালে মারা গেছে, তো তাকে কোথায় কোন সিমেট্রিতে তাকে দাফন করা হয়েছে আমরা জানতাম না, তো আমরা কন্টিনিউ মাকে জিজ্ঞেস করতাম, মা এত বছর কিছুই বলে নাই, কিন্তু এখন যখন মা মারা গেছে, মারা যাওয়ার আগে আমাদেরকে একটা কোল্ড স্টোরেজে একটা ফ্রিজারের নাম্বার দিয়ে গেছে। তো এটা শুনে পুলিশও তাদের সাথে সেখানে যায়, ওই ফ্রিজারের যে মালিক তাকে জিজ্ঞেস করে যে এখানে কোনো মৃতদেহ রাখা হয়েছে কিনা, এরকম জেরাল্ডিন যেসব বলে গেছে সেগুলো আর কি জিজ্ঞেস করে। তো ওই ফ্রিজারের মালিক সে জানে না, সে বলে আমি তো জানি না, আমি তো ফ্রিজার মানুষদেরকে ভাড়া দিই, তো যে যার মতো যা মন চায় তাই রেখে যায়, আমি তো এগুলো চেক করতে যাই না। তো এরপরে ওই যে নাম্বার দিয়ে গেছে ওই নাম্বারের ফ্রিজটা যখন খোলা হয়, ওই ফ্রিজের ভিতর সত্যি একটা মৃতদেহ পাওয়া যায় এবং সেই মৃতদেহটার অবস্থা খুবই খারাপ ছিল, বোঝাই যাচ্ছিল যে মৃতদেহটা অনেক দিনের পুরনো। তো তখন এই ফ্রিজারের মালিককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, যে ভাবে তার হয়তো বা জেরাল্ডিনের সাথে কোনো সম্পর্ক ছিল, কোনো যোগ সাজস ছিল, যার কারণে তার ফ্রিজারে এরকম মৃতদেহটা রাখা হয়েছিল। কিন্তু পরে তদন্ত করে জানা যায় যে এই ফ্রিজারের মালিক সে আসলে কিছুই জানতো না, তার কোনো খোঁজ খবরই নাই কে তার ফ্রিজারে কী রেখে যায়, সে শুধু মাসে মাসে যে ভাড়ার টাকা, এই টাকাটা পেলেই হয়েছে। তো ফ্রিজারের ভিতরে যে কেউ যে কিছু রেখে যেতে পারে, তো তার কাজ ভাড়া নিয়ে ফ্রিজারের ভিতরে কোনোদিনও সে উকি দিয়ে খুলে দেখে না যে কে কী রাখলো। তো এই ফ্রিজারের মালিক বলতে থাকে যে এখানে অনেক কৃষক আছে, তারা তাদের সবজি ফল সব কিছু রেখে যায় পরের বছর যাতে আবার এটা তারা ইউজ করতে পারে তাদের খেতে, তো এরকমভাবে রেখে যায়। আমি আমার পক্ষে সম্ভব না এত মানুষের এটা দেখা কে কী রাখলো। তো তারা মাসে মাসে আমাকে টাকা দেয়, এমনও ফ্রিজার আছে বছরের পর বছর একজনই এটা রাখতেছে, সে কন্টিনিউ রাখতেছে, সে কন্টিনিউ টাকা দিয়ে যাচ্ছে, তো তার তো আর কোনো মাথা ব্যথা নেই। তো এরপরে ফ্রিজারের মালিকের থেকে তো কোনো তথ্য পাওয়া যায় না। তো আর জনের বডি যখন পোস্টমর্টেমে পাঠানো হয়, তখন যেটা জানা যায় পোস্টমর্টেম থেকে যে জনের মৃত্যু হয়েছে গুলি খেয়ে, জনকে একটা গুলি করা হয়েছে, তারপরে জন মারা গেছে। তো এরপরে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে পুলিশ একটা থিওরিতে আসে, কারণ তারা তো কোনো প্রমাণ ওরকমভাবে পায় না, কারো থেকে কোনো ইনফরমেশনও পায় না জনের আসলে কি হয়েছিল। তখন তারা নিজেদের মতো একটা থিওরি দাঁড় করায় যে জনকে আসলে জেরাল্ডিনই মারছিল গুলি করে, কারণ ওদের ভিতরে কিন্তু অনেক ঝগড়াঝাটি হতো, কন্টিনিউ তাদের ভিতরে ঝগড়াঝাটি হতো। তো ঝগড়াঝাটির এক পর্যায়ে জেরাল্ডিন হয়তো বা অনেক রাগ হয়ে গেছিলো, হঠাৎ উত্তেজিত হয়ে সে জনকে গুলি করে বসে এবং গুলি করার পরে সে বুঝতে পারে না সে আসলে কি করবে। তারপরে সে ওই যেদিন বলছিল যে জন লস অ্যাঞ্জেলেসে গেছে, ওর ফ্রেন্ড অসুস্থ, সেই দিনই সম্ভবত জেরাল্ডিন জনকে মারছে। তো জনকে মারার পরে সে আর কি ওই যে 2-3 দিন আসে না এই জনের শেষকৃত্য করার জন্য, সে যে বলছিল যে মোটেলে 2-3 দিন আসে না, এই 2-3 দিন আসলে জেরাল্ডিন জনের মৃতদেহটা নিয়ে কি করবে, কিভাবে লুকাবে, এগুলা প্রসেসিং করতেছিল। তো পুলিশ আসলে খোঁজ নিয়ে এটাও জানতে পারে যে জন আর জেরাল্ডিন মোটেলের যে রুমে থাকতো সেই রুমে জেরাল্ডিন আর জনের একটা ফ্রিজও ছিল।
তো পুলিশ ধারণা করে যে জনকে মেরে জেরাল্ডিন এত বছর ওই ফ্রিজের ভিতরেই জনকে আসলে রেখে দিছিল। তো কারণ সে একাই থাকতো, তার সাথে কেউ থাকতো না, তো কেউ তো দেখতো না তার ফ্রিজের ভিতরে কী আছে, তাই না? আর যখন সে ম্যাসাচুটসে এসে পড়ে ছেলেমেয়ে নিয়ে, তখন তো তার ছেলেমেয়ে তার সাথে থাকতেছে, এখন তো আর জনের বডি তার বাসার ফ্রিজে রাখা সম্ভব না। তখন সে একটা সুযোগ গ্রহণ করে, কারণ ম্যাসাচুটসে মানে ফ্রিজ আর ভাড়া দেওয়া হইতো, কারণ কৃষকদের জন্য সবার তো আর ফ্রিজ কেনার সামর্থ্য থাকতো না 1997 সালে, আর অনেক বড় বড় ফ্রিজার রাখতো, কারণ হচ্ছে অনেক বেশি পরিমাণে শাকসবজি কৃষকরা জমা করে রাখতো এই কারণে। তো এই সুযোগটাই জেরাল্ডিন কাজে লাগায়, সে হচ্ছে একটা ফ্রিজার ভাড়া নেয় এবং সেখানে হচ্ছে জনের মৃতদেহটা এত বছর ধরে সংরক্ষণ করে রাখে। আর 2004 সালে যখন সে বুঝতে পারে সে মারা যাবে, আর তার তো এখন আর শাস্তি হওয়ার কোনো অপশন নাই, সে তো মারাই যাবে, তার কোনো শাস্তি হচ্ছে না, তো শেষ সময় সে আর কি তার ছেলেমেয়েদেরকে ডেকে বলে দেয় যে তোমার বাবা এই ফ্রিজারের ভিতরে আছে। তো এই ছিল আজকের স্টোরি। আর হচ্ছে যেটা বলতে হয় যে জেরাল্ডিন 1991 সাল থেকে 2004 সাল পর্যন্ত একটা বডি এরকম ফ্রিজারে রেখে দিছে খুবই চালাকির সাথে, এবং সেটা কেউ ধরতে পারে নাই, না তার ছেলেমেয়েরা, না তার কলিগরা, না তার আত্মীয় স্বজন। কারণ হচ্ছে কলিগরা নিজেদের মতো নিজেদের লাইফে ব্যস্ত থাকতো, আত্মীয় স্বজনরাও ব্যস্ত থাকতো, অন্য একজনের লাইফ নিয়ে চিন্তা করার মতো সুযোগ কারো কাছে আসলে সুযোগ অথবা সময় কারো কাছেই ছিল না। এই কারণেই কিন্তু জেরাল্ডিন এই সুযোগটা পেয়েছে। আর জেরাল্ডিন যদি মারা যাওয়ার আগে আগে তার ছেলেমেয়েদেরকে এই কথাটা না বলে যেত, তাহলে হয়তোবা জেরাল্ডিন মারা যাওয়ার সাথে সাথে এই কথাটাও আর কেউ জানতে পারতো না, কোনো এক সময় হয়তোবা আর কেউ ভাড়া দিত না, তখন হয়তোবা ফ্রিজারের মালিক ফ্রিজ খুললে তখন হয়তোবা জনের মৃতদেহটা সবাই দেখতে পেত, এর আগ পর্যন্ত কেউ জানতে পারতো না। আর এই ছিল আজকের কাহিনী। আপনাদের কেমন লাগছে? আমার কাছে তো অনেক ভয়ঙ্কর লাগছে, কারণ হচ্ছে একটা মৃতদেহ নিয়ে এত বছর লুকায় রাখা এবং রুমের মধ্যে ফ্রিজে রাখা, এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। আজকের এই কাহিনীটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের স্টোরিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন। আবার চলে আসবো নতুন কোনো কাহিনী নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।